শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং আশা করি সঠিক সুন্দরভাবে তুমি তোমার পড়াশোনাটাকে চালিয়ে যাচ্ছ। আমরা পড়ছি অর্থনীতি দ্বিতীয় পত্র। এখান থেকে টোটাল অধ্যায় আমাদের শেষ হয়ে গেছে, মোট বই শেষ। এখন রিভিশন দিচ্ছিলাম। রিভিশন চ্যাপ্টারে আজকে আমরা চতুর্থ অধ্যায় আসবো, জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। জনসংখ্যা আসলে একটা সম্পদ, তাই না? কিন্তু জনসংখ্যা সম্পদ হতে হলেও আবার জনসংখ্যাকে মানব সম্পদে বা জনসংখ্যাকে তাদের আত্মকর্মসংস্থানে নিয়োগ করতে হয়। সঠিক পরিকল্পনা এবং সুন্দর দক্ষ দক্ষতা সৃষ্টি করলেই আমরা জনসংখ্যাকে মানব সম্পদে উন্নয়ন করতে পারব। তো এইখানে এই অধ্যায়তে যেটা বলা হয়েছে জনসংখ্যা সম্পর্কে, অধ্যাপক রবার্ট টমাস ম্যালথাস 1798 সালে অ্যান্ড এসে অন দি প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থে 1798 সালে উনি বলছেন যে জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় কি হয়, জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বাড়তে থাকে, জ্যামিতিক হার, আর খাদ্য উৎপাদনটা বাড়তে থাকে গাণিতিক হারে। তো জ্যামিতিক হারটা কেমন? জ্যামিতিক হারটা আমরা বলছিলাম যে ডাবল ডাবল করে বাড়ে, তাই না? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই যে এখানে দেওয়া আছে, যেটা আমরা 9 নম্বর প্রশ্ন দেখব। 9 নম্বর প্রশ্নে যেটা আসছে এখানে দেখো, যে উদ্দীপকটা দেওয়া আছে, তুমি উদ্দীপক দেখতে পাচ্ছ হয়তো। এই যে এখানে দেওয়া আছে 1, তারপর দেওয়া আছে 2, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16-এর ডাবল 32, এইভাবে বাড়ছে। তারপরে এই যে বাড়ার হার, এটাকে বলা হয় জ্যামিতিক হার, আমরা এর আগে শিখেছি। আর যদি সিকোয়েন্স আকারে বাড়ে 1, 2, 3, 4 এইভাবে বাড়তে থাকে, তাহলে সেটা হবে গাণিতিক হার। এই যে এটা গাণিতিক হার আমরা দেখতে পাচ্ছি, তাই না? 1, 2, 3, 4 করে 5, 6 করে বাড়ছে। পরে দেখা যাচ্ছে এখানে মাঝখানে দেখা যায় এখানে জ্যামিতিক হারটাকে টান দেওয়া আছে জনাধিক্য, এদিকে টান দিয়ে আছে জনাধিক্য। এখন তার মানে আমি নিশ্চিত বুঝতে পারছি যে এই তারপরে দেওয়া রয়েছে দেখো, প্রকৃতি নিরোধ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা। আচ্ছা, এই টোটাল তোমার যেই উদ্দীপকটা আছে, এখানে যেই সিচুয়েশনটা ব্যাখ্যা করছে, কিছুই কিন্তু বলছে না, শুধু কিছু ডাটা দেওয়া আছে। এই ডাটা দিয়ে আমরা বুঝতে পারছি এখানে টমাস ম্যালথাসের যেই তত্ত্বটা ফুটে উঠছিল 1798 সালে, উনি তার অ্যান অন দি প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থে যে কথাটা বলেছিল, তার সাথে এখানে পুরো হুবহু মিল আছে। তার মানে এইটা ওই রবার্ট ম্যালথাসের তত্ত্ব। উনি বলছিল যে জনসংখ্যা, আবার বলি, উনি জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বাড়ে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে, এবং উনি বলছে আবার খাদ্য বাড়ে গাণিতিক হারে। তাহলে খাদ্য বাড়ে 1, 2, 3, 4 করে। মাঝখানে কি হচ্ছে, এই যে এই দুইটার ভিতরে আমি বারবারই বলি যে ব্যালেন্স সৃষ্টি হয় ইকোনমিক্স। তো এই জনাধিক্য, হিউজ পরিমাণ জনসংখ্যা এদিকে, আর এদিকে সীমিত পরিমাণ খাদ্য, এই দুইটার ভিতরে একটা ইমব্যালেন্স দেখা যাচ্ছে, রবার্ট ম্যালথাস বলছে। যখন উনি বলছে যখন জনসংখ্যা হিউজ পরিমাণ বেড়ে যাবে, তখন তারা পুরোটা খাদ্য পাবে না, তখন ক্ষুধা, মন্দা, দারিদ্রতা দেখা দিবে। এখন এই যে এই সিচুয়েশন দেখা দেবে, তখন কি হবে? তখন নিশ্চয়ই ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স হবে প্রকৃতিগতভাবেই, সেটা ব্যালেন্স হতে পারে। আবার তোমার যে প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে ব্যালেন্স হতে পারে। তো ব্যালেন্স, এই যে দুইটা কিন্তু ব্যালেন্স করার সিস্টেম। একটা হচ্ছে প্রকৃতি নিরোধ। প্রকৃতি প্রকৃতি তার এই তোমার যে প্রকৃতিতে আগে কিরকম থাকতো, যে বিভিন্ন সমস্যায় বিভিন্ন রোগ পাক হয়ে মানুষ, কলেরা হয়ে হাজার হাজার মানুষ মারা গেছে, এখন যেমন করোনা হয়ে মারা যাচ্ছে। তো যাই হোক, এখনকার কথা বাদ দিলাম। উনি ওই সময় 1798 সালে কথা বলছে, যে উনি ওই সময় বলছে যে এই দুইটার ভিতরে একটা ব্যালেন্স সিস্টেমে, জনসংখ্যা এবং খাদ্যের ভিতরে একটা ব্যালেন্স সিস্টেমে। তা নাহলে যদি মানুষ খাদ্য না পায়, তাহলে কিছু লোক মারা যাবে। আর প্রকৃতি নিরোধ মানে বিভিন্ন ধরনের সমস্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বিভিন্ন প্রকৃতিগতভাবে যেই সমস্যা সৃষ্টি হয়, ওইগুলা থেকে মানুষ মারা যায়। এবং আর আরেকটা হবে কি, প্রতিরোধমূলক ব্যবস্থা উনি বলছে যে এটা হচ্ছে তোমার নিবারণমূলক ব্যবস্থাও বলা হয় না, এটা হচ্ছে মানুষ নিজেই তাকে সংযম করবে। নিজে সংযম করার পর পরবর্তীতে কি হবে, তার বিবাহ শাদী দেরি হবে,
বা বিবাহ শাদীতে দেরি করলে তারা বাচ্চা উৎপাদন কম হবে। এইভাবে মানুষ ইচ্ছাগতভাবেই প্রকৃতি নিরোধ ব্যবস্থা করতে হবে। এই দুইটা উপায় রয়েছে উনি বলছে। এই দুইটা উপায়ের মাধ্যমে জনসংখ্যাকে দমিয়ে রাখা যাবে, জনসংখ্যাকে স্থির রাখা যাবে, কমায় ফেলা যাবে। আর খাদ্য উৎপাদনটা ওই জায়গায় থাকবে। উনি উনি আসলে প্রযুক্তির কথা বলেনি। উনি যে যে কথাটা বলছিল যে আহ, কৃষি কথা বলছিল, যে কৃষি উৎপাদনের একমাত্র উপকরণ, এবং এখানে কোনো উৎপাদন প্রযুক্তি অপরিবর্তিত থাকবে। যে যে আগে যেভাবে ব্যবস্থা ছিল, খাদ্য উৎপাদন ছিল, ওইভাবেই হবে। কারণ উনি দেখছে যে জমির যোগান সীমাবদ্ধ, ওই জমির যোগান ওইখানেই অতটুকু থাকছে, ওইখান থেকে ওই একই পরিমাণ খাদ্য উৎপাদন হচ্ছে। তার মানে খাদ্য উৎপাদন যাতে তাই থাকবে, এবং জনসংখ্যা যদি বেশি হয়ে যায় তখন জনসংখ্যাকে কমায় নিয়ে আসা। প্রকৃতি নিরোধ মানে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ঝঞ্ঝার মাধ্যমে মানুষ মারা যেতে পারে, অথবা মানুষ নিবারণমূলক ব্যবস্থার মাধ্যমে বাচ্চা উৎপাদন কমায় দিতে পারে, বা বিভিন্নভাবে মানুষ সেই বিবাহ শাদীতে না যেয়ে মানুষ প্রকৃতির প্রতিরোধমূলক ব্যবস্থা করতে পারে। এখন এই দুইটা ব্যবস্থায় একটা ব্যালেন্স সৃষ্টি হয়, সেই জিনিসটাই কিন্তু এই ছকে খুব সুন্দরভাবে বোঝাই দেওয়া হয়েছে। অল্প দুইটা ছক, চারটা, পাঁচটা ঘর, কিন্তু অনেক কথা এর ভিতরে লুকায় আছে, তাই না? আমরা বুঝতে পারছি। যাই হোক, আমরা প্রশ্নে ফিরি। প্রশ্নে দেখবো এবার, মানব সম্পদ উন্নয়ন কি? মানব সম্পদ উন্নয়ন কি, এখানে এই জিনিসটা আমি দেখছিলাম, দেখো তুমি দেখতে পাচ্ছ মানব সম্পদ, বলছি মানব সম্পদ, মানব বাংলাদেশের মতো যে বা এর থেকে অনুন্নত দেশের এই হিউজ পরিমাণ জনসংখ্যা জন্ম দিলেই যে সেটা মানব সম্পদ হয়ে গেল তা কিন্তু না। মানব সম্পদ হতে হলে তার সেই মানবদেরকে কি করতে হবে, দক্ষ করে তুলতে হবে, তাদেরকে প্রযুক্তিগত দিকে নিয়ে আসতে হবে, এবং তাদের বিভিন্ন ট্রেনিং দিয়ে তাদেরকে দক্ষতা তৈরি করতে হবে। আমরা দেখি দেখি সচরাচর যখন আমরা আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে মানুষ যায়, বা সিঙ্গাপুরের কথা ধরি, সিঙ্গাপুরে যদি যায় তখন কি হয়, তারা বিভিন্ন ট্রেনিং শিখে যায়, আগে ট্রেনিং শিখে তারপরে তারা যায়। তার মানে এই যে এই লোকটাকে আপনি আপনি নিয়ে যাচ্ছে না, তাদেরকে দক্ষ করে তারপর নিয়ে যাচ্ছে। তাহলে দক্ষ যখন হবে উনি তখন মানব সম্পদে পরিণত হবে। তার আগে যদি দক্ষ না হয়, হিউজ পরিমাণ মানুষ এরকম জন্মই নিতে থাকে, তাহলে সেটা মানব সম্পদ হবে না, মানব অভিশাপ হয়ে যাবে। কর্ম কর্মক্ষম জনশক্তি ও শ্রমশক্তিকে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সমৃদ্ধি করার প্রক্রিয়াকে মানবসম্পদ বলে। তার মানে তাকে শিক্ষা দিতে হবে, উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ দিতে হবে, প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করে, তাহলেই সে মানবসম্পদে পরিণত হবে। জন্মহার জনসংখ্যাকে কিভাবে প্রভাবিত করে? জন্মহার অবশ্যই জনসংখ্যাকে প্রভাবিত করে। তোমার কি মনে হয়? অবশ্যই জনসংখ্যাকে প্রভাবিত করতে পারে, করবেই। কারণ জন্ম বেশি বেশি হলে, তারপর জন্মহার বেশি বেশি হলে তোমার এখানে জনসংখ্যা বেশি হবে। আমরা দেখি এখানে, কোন দেশের জনসংখ্যা পরিবর্তনের মাধ্যমে প্রধান নিয়ামক হচ্ছে প্রধান নিয়ামক, জনসংখ্যার পরিবর্তনের প্রধান নিয়ামক তো জন্মহার। কোনো দেশে প্রতি বছর মোট জনসংখ্যা প্রতি হাজারে যে পরিমাণ জীবন্ত শিশু জন্মগ্রহণ করে তাকে সেই দেশের জন্মহার বলা হয়। জনসংখ্যার সাথে এর সম্পর্ক ধনাত্মক। জন্মহার বাড়লে জনসংখ্যা বাড়বে, ধনাত্মক। তাহলে ধনাত্মক সম্পর্ক প্রকাশ করতে পারি আমরা যোগান রেখা দিয়ে, সেটাই এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ কোনো অঞ্চলে জন্মহার বৃদ্ধি পেলে ওই অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পাবে। জন্মহার যদি বৃদ্ধি পায় তাহলে জনসংখ্যা বৃদ্ধি পাবে, আবার জন্মহার যদি হ্রাস পায় তাহলে জনসংখ্যা হ্রাস পাবে। সহজ কথা। অর্থাৎ জন্মহারের পরিবর্তনে জনসংখ্যা প্রভাবিত করে। কোনো দেশের জনসংখ্যা, মৃত্যু এবং নিট যেই তোমার জনসংখ্যা থাকবে, সেই জনসংখ্যাকে প্রভাবিত করতে পারবে কিন্তু এই জন্মহার। তারপরে যেটা বলছে, নিট অভিবাসন স্থিতিশীল থাকলে উচ্চ জন্মহার জনসংখ্যা বৃদ্ধি করে, এবং বিপরীত অবস্থায় যদি হয় তাহলে জনসংখ্যা হ্রাস করবে। এভাবে জনসংখ্যাকে জন্মহার সরাসরি প্রভাবিত করে। গ নম্বর প্রশ্নে যেটা বলছিল, উদ্দীপকের সাথে সঙ্গতিপূর্ণ জনসংখ্যা তত্ত্বটি ব্যাখ্যা করো। এখানে কোন জনসংখ্যা তত্ত্বের কথা বলা হয়েছে? এখানে আমি প্রথমে ফার্স্ট টাইম কিন্তু জন্মহার, জ্যামিতিক হার এবং গাণিতিক হার দেখেই বুঝতে পারছি। মাঝখানে জনসংখ্যা রয়েছে, এদিকে প্রকৃতি নিরোধ রয়েছে, এইখানে রয়েছে নিবারণমূলক ব্যবস্থা। তার মানে ব্যবস্থা চারটে জিনিস থাকলে আমরা বুঝতে পারবো এটা জনসংখ্যা
তত্ত্বের তোমার টমাস রবার্ট ম্যালথাসের কথা বলছে। যেটা বললাম কিছুক্ষণ আগে, উদ্দীপকের সাথে সঙ্গতিপূর্ণ তত্ত্বটি হলো থমাস রবার্ট ম্যালথাসের তত্ত্ব। 1798 সালে অ্যান্ড ইসে অন দি প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থে এই জনসংখ্যা তত্ত্বটি প্রকাশ করে। এই তত্ত্বের মূল কথা কি ছিল? জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বৃদ্ধি পায় এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। এক্ষেত্রে জ্যামিতিক হার বা গাণিতিক হারের বৃদ্ধি পাওয়ার প্রবণতাকে বলা হচ্ছে, জ্যামিতিক হারকে বলা হচ্ছে 1, 2, 4, 8 এইভাবে ডবল ভাবে বাড়ছে। আর খাদ্য বাড়ছে গাণিতিক হারে কিভাবে? 1, 2, 3, 4 এভাবে। তিনি মনে করেন যে আর্থিক স্বার্থের চেয়ে জনসংখ্যা বেশি হলে মানুষের উন্নতি ও সুখ হবে না। আর্থিক সামর্থ্যের চেয়ে যদি জনসংখ্যা বেশি হয়ে যায়, তার মানে মানুষের অর্থনৈতিক অবস্থা থেকে যদি জনসংখ্যা, আমি চিন্তা করলাম যে বাংলাদেশে এখন যে পরিমাণ মানুষ আছে, যদি বাংলাদেশে 6 কোটি লোক থাকতো, তাহলে বাংলাদেশে সব কোনো বেকার থাকতো না বা এরকম থাকতো, এই মানে টোটাল দিক থেকে উন্নত থাকতো। তাহলে সেখানে তার থেকে 3 গুণ প্রায় লোক সংখ্যা বসবাস করছে। তাহলে এই যে যেই চিন্তাটা করছি আমরা যে আর্থিক সামর্থ্য, বাংলাদেশের তখন আর্থিক সামর্থ্য অবশ্যই স্ট্রং হয়ে যেত। একটা পরিবারের কথা চিন্তা করতে পারি আমরা। একটা পরিবারে যদি একজন পিতা থাকে, একজন পিতা উপার্জনক্ষম থাকে, তাহলে সেই পরিবারে 2 সদস্য যদি 4 জন হয়, তাহলে সেখানে যে পরিমাণ মাথাপিছু আয় হবে, যেখানে তাদের অর্থনৈতিক অবস্থা যেরকম স্ট্রং হবে, সেখানে যদি এর থেকে 12 জন হয়ে যায়, ওই একজনই যদি উপার্জনক্ষম থাকে, তাহলে তখন তাদের অর্থনৈতিক অবস্থা নাজুক হয়ে যায়। তো এইভাবে আমরা চিন্তা করতে পারি। উদ্দীপকে প্রদত্ত তথ্য হতে আমরা যে তথ্য দেখতে পাই তা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব প্রতিনিধিত্ব করে। অর্থাৎ জনসংখ্যা জ্যামিতিক হারে এবং খাদ্য নিয়ন্ত্রণ গাণিতিক হারে বাড়তে থাকে। ভূমির যোগান সীমাবদ্ধ। এখানে ফার্স্ট টাইমে কিন্তু ওই যে তোমার যেই সীমাবদ্ধতার কথা বলা হয়েছে, অনুমিত শর্ত, এখানে বলা আছে যে ভূমির যোগান সীমাবদ্ধ এবং উৎপাদন প্রযুক্তি অপরিবর্তিত এবং একমাত্র উৎপাদন ব্যবস্থা হচ্ছে কৃষি। এই তত্ত্বটা আমরা খুব ভালো একটা তত্ত্ব, এখান থেকে প্রশ্ন আসে প্রত্যেক বছরই, আমরা এটা পড়ে ফেলবো। ফলে জনসংখ্যা যে হারে বাড়ে খাদ্য উৎপাদন সেই হারে বাড়তে পারে না। অবশ্যই ওইটা ডবল হারে বাড়ছে, আর এটা গাণিতিক হারে বাড়ছে, এক এক করে বাড়ছে। এটা ওইটাকে সুতে পা ধরতে পারবে না। জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে প্রত্যেক দেশেই, এই যে এইটা খুব গুরুত্বপূর্ণ, প্রতি 25 বছরে দ্বিগুণ হয়। ম্যালথাস একটা ইউনিটকে দাঁড় করিয়েছে, প্রত্যেক 25 বছর অন্তর অন্তর যে জনসংখ্যাটা হয়ে যায় দ্বিগুণ। কিন্তু জমিতে হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় খাদ্য উৎপাদন দ্রুত বাড়ে না। আর আবার আমরা দেখছি যে জমিতে কৃষি উৎপাদন হয় হ্রাসমান হারে, ক্রমবর্ধমান হারে হয় না, স্থির হয় না, আস্তে 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 কমতে থাকে। কিন্তু জমিতে ক্রমশমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হওয়ার ফলে খাদ্য উৎপাদন দ্রুত বাড়ে না। এর ফলে একসময় আসে যখন জনসংখ্যার পরিমাণ খাদ্য উৎপাদনের পরিমাণ অপেক্ষা ছাড়িয়ে যায় এবং জনাধিক্য দেখা দেয়। তাহলে এই যে আমরা দেখলাম যে এখানে জনাধিক্য কিভাবে দেখা দিচ্ছে, সেটা কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। মাঝখানে দেখো, তুমি দেখতে পাচ্ছ হয়তো, এই যে জনাধিক্যতা কিভাবে ঘটছে। তার মানে এই জনসংখ্যা বৃদ্ধিটা বেশি থাকছে এবং খাদ্য উৎপাদন থেকে এই কারণে জনাধিক্য দেখা দিচ্ছে, এটার ব্যাখ্যা করেছে। পরে বলছে যে বাংলাদেশের অর্থসামাজিক প্রেক্ষাপটে উক্ত তথ্য কতটুকু কার্যকর বা মূল্যায়ন করো। বাংলাদেশের অর্থসামাজিক প্রেক্ষাপটে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব যথেষ্ট কার্যকর বলে আমি মনে করি। এবার ফার্স্ট টাইমে আমরা লিখে দিতে পারি। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে দেখা যায় যে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার খাদ্য উৎপাদনের হার অপেক্ষা বেশি হয়ে যাচ্ছে। তার মানে এখানে খাদ্য উৎপাদনটা কম এবং জনসংখ্যাটা বেশি। বাংলাদেশের প্রেক্ষাপটে 100% কার্যকর, ঠিক না? এটা আমরা বলতে পারি। কারণ জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেলে জমি স্বল্পতা, জমি তো আর জ্যামিতিক হারে বাড়ে না, জমি তো ওই একই থাকে। তাই বলা হচ্ছে জমি স্বল্পতা থাকার কারণে খাদ্য উৎপাদন বাড়ানো সম্ভব হয় না। বাংলাদেশের খাদ্য উৎপাদন অপেক্ষা জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। বাংলাদেশের যে পরিমাণ জনসংখ্যা বাড়ে, যে হারে জনসংখ্যা বাড়ে, তার থেকে খাদ্য উৎপাদনের থেকে জনসংখ্যা হারটা বেশি হয়ে যায়। বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার দেখো 1.37, আর খাদ্য উৎপাদন হচ্ছে 0.665। তার মানে এখানে কত কম বেশি, অনেক হিউজ পরিমাণ একটা কম বেশির একটা ব্যাপার থাকছে। উদ্দীপকের আলোকে ম্যালথাসের তত্ত্বটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই বাংলাদেশের প্রেক্ষাপটে এটি খুবই মানে গুরুত্বপূর্ণ বা খুবই কার্যকর মিল খুঁজে পাচ্ছি আমরা। বাংলাদেশের জনসংখ্যা, জমির যোগান সীমাবদ্ধ এবং কৃষিক্ষেত্রে ক্রমশান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর। আবার বাংলাদেশে কিন্তু কৃষিটা, আমরা বলি কৃষি নির্ভর, কিন্তু ও কৃষি নির্ভর হলেও কিন্তু তার কৃষিটা উন্নত না। অর্থাৎ জনসংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন বাড়ছে গাণিতিক হারে, যা বৃদ্ধি পাচ্ছে, যা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে প্রতিনিধিত্ব করে। বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে ম্যালথাসের বর্ণিত দুর্ভিক্ষ, এবং যদি দ্রুত বেড়ে যায় তখন কি হবে? দুর্ভিক্ষ, মহামারী, প্রকৃতিক দুর্যোগ, যেটা বললাম প্রকৃতি নিরোধ, আবার প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি দেখা দেবে। বাংলাদেশের একজন মানুষের ভরণ পোষণের জন্য 1.2 থেকে 1.8 জমি প্রয়োজন।
এটা প্রয়োজন 1.1 থেকে, খুব ভালো একটা তথ্য, 1.1 থেকে 1.2, 1.8। তাহলে অথচ 1975 সালে জরিপে দেখা যাচ্ছে যে 0.28, যা বর্তমানে রয়েছে 0.25 একর। তার মানে এক একজনের মাথা পিছু জমির পরিমাণ যেটা দরকার সেটা নেই, অবশ্যই তাহলে এখানে সংকট দেখা দিবে। সুতরাং বলা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যালথুসের তত্ত্বটি যথেষ্ট কার্যকর। এই তত্ত্বে জনসংখ্যা সমস্যার সব লক্ষণই বাংলাদেশের অর্থনীতিতে বিদ্যমান, ফলে অধিক জনসংখ্যার ও খাদ্য ঘাটতির বাংলাদেশের অর্থনীতির একটি সামাজিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। খুব সুন্দর এবং সহজভাবে এই জিনিসটা দেওয়া আছে। আমরা আচ্ছা, তোমরা মানে ছবির কারণে দেখতে পানি। খুব সহজভাবে আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারলাম। একবার রিডিং পড়লে তুমি খুব সহজভাবে লিখতে পারবা। এবং ম্যালথাসের তত্ত্ব, এই এখান থেকে একটা ম্যালথাসের তত্ত্ব পড়তে হবে, আর একটা কাম্য জনসংখ্যা তত্ত্ব, কার্ট স্যান্ডার্স তত্ত্ব বলছিলাম, কার্ট স্যান্ডার্স তত্ত্ব পড়তে হবে। এই দুইটা তত্ত্ব পড়লেই দেখবা এখান থেকে প্রশ্ন কমন আসবে। তো যেটা আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আহ, এই যে আমরা পড়লাম জনসংখ্যা তত্ত্ব, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। ম্যালথাস বলছে জ্যামিতিক হারে জনসংখ্যা বাড়ে আর খাদ্য বাড়ে গাণিতিক হারে। আর এইটার তুমি যখন স্যান্ডার্স তত্ত্ব পড়বো তখন দেখবা যে এখানে কাম্য জনসংখ্যা তত্ত্বকে কল্পনা করা হয়েছে যে যদি আমি ওই যে যেটা বললাম যে যদি যে বাংলাদেশের জনসংখ্যা থাকতো 8 কোটি বা 7 কোটি, তাহলে এখানে মনে হয় কাম্য হতো, এরকম একটা অ্যাজাম্পশন করে কল্পনা করা হয়েছে। আমরা পরদিন কাম্য জনসংখ্যা তত্ত্ব থেকে প্রশ্ন দেখব। এই একটা ম্যাথেসের জনসংখ্যা তত্ত্ব পড়লেই অনেক প্রশ্ন, আমরা যে কোনো ধরনের প্রশ্ন এখান থেকে দিক আমরা খুব সহজে বুঝতে পারবো এবং লিখতে পারবো। ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী দিন আবার দেখা হবে।